नमस्कार बंधुरा, आमी डाक्तार पल्लव कर्मकार, होमिओपैथिक प्रैक्टिशनार। आज के जे विषयटा निये आलोचना करब सेटा हच्छे रक्तप्रस्राव बा प्रस्रावेर साथे यदि रक्त बेरोय एर मेडिकल टार्म हच्छे हेमाचुरिया। এই হেমাচুরিয়া কি করে বুঝবেন, কাদের বেশি হতে পারে, এর কারণটা কি, এর কি পরীক্ষা নিরীক্ষা আপনার করতে হতে পারে, আর হচ্ছে লাস্টে বলবো এর হোমিওপ্যাথিক চিকিৎসা, হোমিওপ্যাথিতে কি কি ওষুধ দ্বারা এই হেমাচুরিয়া আমরা সম্পূর্ণ কন্ট্রোল করতে পারি, কোনগুলো কন্ট্রোল করতে পারবো না, কোনগুলো অপারেটিভ কেস, সেই সব নিয়ে আজকে আলোচনা করব। তার সঙ্গে থাকুন। যদি এই রক্ত প্রস্রাব বা পেচ্ছাপের সঙ্গে রক্ত যাওয়া অথবা হেমাচুরিয়ার টোটাল জানতে চান তা আসবো বিষয়। তার আগে বলি, যদি এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হতে পারেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, যারা যদি এইরকম ইনফরমেটিভ ভিডিও ভবিষ্যতেও আপনি জানতে চান বা পেতে চান। তাহলে আসবো আজকের বিষয় হেমাচুরিয়া বা রক্ত প্রস্রাব। সাধারণত আমরা প্রস্রাব করি, দেখবেন সাধারণত এটা স্ট্র কালার হয়, স্ট্র কালার, খড়ের মতো, সামান্য ইয়েলোইস, সম্পূর্ণ কিন্তু ধবধবে সাদা হয় না। কিন্তু এইটাই যদি প্রস্রাব করতে গেলে দেখা গেল লাল হচ্ছে, তার মানে আমার প্রস্রাবের সাথে রক্ত পাস হচ্ছে বা ব্লাড পাস হচ্ছে। আর মানুষে কিন্তু দেখবেন রক্ত দেখলেই তার দুশ্চিন্তা শুরু হয়ে যায়, সেটা পেচ্ছাপের সাথে যাক, পায়খানার সাথে যাক, নাক দিয়ে পড়ুক বা অন্য যে কোনো অরিফিস দিয়ে বেরাক। তাই পেচ্ছাপের সাথে রক্ত যদি যায় তাহলে আপনি দেখতে পারবেন যে পেচ্ছাপটা লাল হচ্ছে, লাল। যদি আপনি কোনো পাত্রে ধরে রাখেন দেখতে পারবেন পেচ্ছাপটা টকটকে লাল। কোনো সময় দেখতে পারেন ওটা খয়েরি সেডিমেন্টের মতো, যেমন টি লাইক সেডিমেন্ট, চায়ের মতো এরকম সেডিমেন্ট পড়ে রয়েছে বা টকটকে লাল রয়েছে, এরকম দেখতে পাবেন। তার মানে আপনার প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে। তাহলে প্রস্রাবের সাথে রক্ত যাওয়ার বিভিন্ন কারণ আছে। কি কি কারণে হতে পারে, এর বিভিন্ন কারণ আছে। সব কারণ নিয়ে বলবো না, যেগুলো মেইন কজ, যেগুলো সবথেকে কমন কজ, সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। তা কমন কজের মধ্যে প্রথম নাম্বার 1 হচ্ছে ট্রমা বা ইনজিওরি। আপনি যারা প্লেয়ার, ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে বা যে কোনো আউটডোর গেম যারা খেলছে, যদি দেখা গেল তার একটা কিডনির জায়গায় বা ব্লাডারের জায়গায়, যেখানে আমার ইউরিনারি ব্লাডারটা আছে, এমন একটা জোরে আঘাত লাগলো, সেই আঘাতের পর থেকে তার সেখান থেকে প্রচণ্ড পেচ্ছাপের সাথে রক্ত বেরাতে থাকছে, তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য মেইন কজ অফ হেমাচুরিয়া। আঘাত, যে কোনো একটা ট্রমার পর যদি পেচ্ছাপের সঙ্গে রক্ত আসতে পারে। নাম্বার 2 হচ্ছে ইউটিআই, যদি ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন হয়, যার আরেক নাম হচ্ছে সিস্টাইটিস। যাদের দীর্ঘদিন ধরে, এরকম অনেক পেশেন্ট আছে, বিশেষ করে পুরুষদের থেকে মহিলাদের এটা বেশি হয়। এরকম অনেক পেশেন্ট আছে যাদের নিজের দেখবেন অভিজ্ঞতা হয়েছে, দীর্ঘদিন ধরে ইউটিআই ভুগছে। ইউটিআইয়ের মেন সিমটমগুলো আপনারা সবাই জানেন, এখানে সব নিয়ে আলোচনা করছি না আমি। পেচ্ছাপে প্রচণ্ড ব্যথা, জ্বালা, যন্ত্রণা, এবং এই চলতে চলতে একসময় দেখা গেল যে পেচ্ছাপের সঙ্গে রক্ত বেরাতে শুরু করছে। তাহলে ইউটিআই যদি আপনি ম্যালট্রিটেড রাখেন, ইউটিআইয়ের মেন পজিটিভ অর্গানিজম হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন, এসচিয়ানোকোলাই। এই ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য ইউটিআই হয়ে থাকে। আর এটা যদি বেশি দিন ধরে চলতে থাকে তাহলে কিন্তু এটা ইউরিনের সাথে ব্লিডিং পাস করতে থাকে। তাই ইউটিআই ইজ অলসো ওয়ান অফ দ্য মেন কজ অফ হেমাচুরিয়া। ইউটিআইয়ের জন্য পেচ্ছাপে রক্ত বেরোতে পারে। তাহলে আমাদের এক একটা কজেশনের জন্য এক এক রকম হতে পারে। তাহলে আমাদের কিন্তু দেখতে হবে, যদি যখন ট্রমা হলো তখন একটা আমরা হিস্ট্রি পাবো, ইউটিআই হলেও একটা হিস্ট্রি পাবো পেশেন্টের থেকে, যে পেচ্ছাপে জ্বালা যন্ত্রণা ছিল। নাম্বার 3 হচ্ছে রেনাল স্টোন। দেখবেন কিছু কিছু পেশেন্ট আছে যাদের কিডনিতে পাথর আছে। এবার আমাদের নর্মাল ফেনোমেনা, নর্মাল শরীর কিন্তু আমাদের কোনো ফরেন ম্যাটেরিয়াল শরীরে রাখতে চায় না, সেটা বাইরে বের করে দিতে চায়। এবার কিডনিতে পাথর তৈরি হলো, সেটা ইউরেথ্রার মধ্যে দিয়ে পাস করিয়ে দিতে আমাদের শরীরই চেষ্টা করে, নর্মাল ফেনোমেনা। তাহলে সেই পাথরটা যদি
সেই লুমেনের থেকে বড় হয়ে থাকে, তাহলে যখন সেটা পাস হবে ইউরেটারের মধ্যে দিয়ে, তখন কিন্তু সেই ওয়ালগুলো আঘাতপ্রাপ্ত হবে এবং সেখান থেকে ব্লিডিং হতে পারে। সেই জন্য রেনাল স্টোন হলে সেটা কিন্তু একটা হেমাচুরিয়ার একটা কমন কজ, রেনাল স্টোন। তাই রেনাল স্টোন হলে আপনাকে লক্ষণ দেবে, কারণ ব্যথা যন্ত্রণা হচ্ছে, তার সঙ্গে রক্ত পড়ছে, সিমটম দেবে। এরপরে নাম্বার 4 হচ্ছে প্রোস্টেটিক এনলার্জমেন্ট। তাহলে এটা হচ্ছে বেনাইন প্রোস্টেটিক এনলার্জমেন্ট, বিপিএইচ বলে। যদি বেনাইন প্রোস্টেটিক এনলার্জমেন্ট হয়, সাধারণত এটা একটা মিডিল এজের পর থেকে পুরুষদের হয়ে থাকে বেনাইন প্রোস্টেটিক এনলার্জমেন্ট। প্রোস্টেট এনলার্জমেন্ট হলে তখন কি, এটা আমাদের ঠিক ইউরিনারি ব্লাডার তার ঠিক নিচে অবস্থান করে, তার মধ্যে দিয়ে ইউরেথ্রা যেটা সেটা পাস করেছে। এবার সেটা একটা বাদামের মতো প্রোস্টেট গ্ল্যান্ডটা দেখতে। এটা কি করে, ইউরেটারটাকে চেপে ধরে। যদি ওটা সাইজে যত বড় হয়, চাপ দেয়, তখন পেচ্ছাপ করতে কষ্ট হয়, ইউরিন পাস করতে ডিফিকাল্টি টু পাস ইউরিন, কষ্ট হয়। তাহলে বারবার পেচ্ছাপের বেগ আছে, পেচ্ছাপে গেলে দেখা যাচ্ছে সম্পূর্ণ হচ্ছে না, কিছুটা রয়ে যাচ্ছে, নট কমপ্লিটিং সেশন থাকে। তার সঙ্গে ব্যথা জ্বালা থাকতে পারে। আর হচ্ছে পেশেন্ট গিয়ে দেখছেন কোথাচ্ছে, পেচ্ছাপ হবে, পেচ্ছাপ রয়েছে, কোথাচ্ছে, কিন্তু পেচ্ছাপ হচ্ছে না, 1 ফোঁটা 2 ফোঁটা করে হচ্ছে। এই করতে করতেই কোথাতে দেখা যায় সেখান থেকেও ব্লিডিং হতে পারে। তাহলে প্রোস্টেটিক এনলার্জমেন্ট বা বেনাইন প্রোস্টেটিক এনলার্জমেন্ট ইজ অলসো ওয়ান অফ দ্য কজ অফ হেমাচুরিয়া। তাহলে বেনাইন না, এটা যদি বেনাইন জায়গায়, এটা যদি ম্যালিগনেন্ট হয়, যদি প্রোস্টেটিক এনলার্জমেন্ট যেটা হয়েছে ম্যালট্রিটেড হয়ে পড়ে রয়েছে, এটা ম্যালিগনেন্সিতে রূপান্তরিত হয়েছে, তাহলে তো হেমাচুরিয়া ইজ এ কমন সিমটম। তাহলে বেনাইন হলে যেমন হেমাচুরিয়া কম দেখতে পাওয়া যাবে, কিন্তু ম্যালিগনেন্ট হলে রেকারিং ইউরিনারি ট্র্যাক্ট দিয়ে ব্লিডিং হতে পারে পেচ্ছাপের সাথে, যদি ক্যান্সার হয়। এরপরে যেটা আসবো, কোনো টিউমার মেবি কিডনি, মেবি ইউরিনারি ব্লাডার। ইউরিনারি কিডনি তো হতে পারে, ইউরিনারি ব্লাডার হতে পারে। যদি বেনাইন হয়, প্রথম দিকে সেটা ব্লিডিং নাও হতে পারে, কিন্তু যদি ওটা ম্যালিগনেন্ট হয়, টিউমারটা ক্যান্সার হয়, তাহলে কিন্তু প্রথম থেকেই দেখা যায় ব্লিডিং হচ্ছে। তাহলে যদি আমাদের কোনো একজন পেশেন্ট এসছে, এগুলো সাধারণত হচ্ছে একটা মিডিল এজের পর থেকে বা ল্যাটার এজে, সেনাইল এজে, 60 বছরের পর একজন পেশেন্ট আপনার কাছে আসলো, 60 বছর বয়স, দেখা গেল তার পেচ্ছাপের সঙ্গে রক্ত বেরাচ্ছে, তাছাড়া তার কোনো অসুবিধা না, কোনো দিন হয়নি, হঠাৎ করে হচ্ছে, কোনো অসুবিধাও বিশেষ কিছু নেই, কিন্তু ডাক্তারবাবু কিছুদিন ধরে চেহারাটা যেন খারাপ হয়ে যাচ্ছে, ক্যাচেক্সিয়া ডেভেলপ করছে, চেহারাটা খারাপ হয়ে যাচ্ছে, রোগা পাতলা হয়ে যাচ্ছে, ক্যাচেক্সিয়া ডেভেলপ করছে। সেখানে কিন্তু আপনার চিন্তা করতে হবে, মেবি ডিউ টু এনি ম্যালিগনেন্ট টিউমার ইনসাইড দ্য ব্লাডার আর কিডনি। তখন আপনার কিন্তু একটা থরো ইউএসজি করতে হবে। টোটাল ইউএসজি করলে আপনি এখানে পেয়ে যাবেন যে কোনো গ্রোথ আছে কিনা, সেই গ্রোথ সেটা ক্যান্সার না বেনাইন, সেগুলো করা যায়, এফএনএসি করা যায়, সেগুলো পরীক্ষা করা যায়, অথবা কিছু ব্লাড টেস্ট আছে। যাই হোক, টিউমার, তাহলে টিউমার যদি বেনাইন হয়, ব্লাডারে যদি বেনাইন টিউমার হয়, তার মানে কি ম্যালিগনেন্ট নয়, ক্যান্সার নয়, তাহলেও কিন্তু ব্লিডিং হতে পারে। কিন্তু যদি ক্যান্সার হয়, টিউমারটা ক্যান্সারাস হয়, কেননা পরবর্তীকালে যে হেডিংটা আসছে সেটা হচ্ছে ক্যান্সার। তাহলে বেনাইন হলে হতে পারে ব্লিডিং, পেচ্ছাপের সাথে রক্ত, কিন্তু সেটা সম্ভাবনা অনেক কম বা কম পরিমাণে। কিন্তু যদি প্রথম থেকেই যদি ক্যান্সার হয়, একটা গ্রোথ হয়েছে, সেটা ক্যান্সারাস, সেটা ব্লাডারে হোক বা কিডনিতে, তাহলে কিন্তু সেটা প্রথম থেকেই দেখা যায় যে ব্লিডিং বেশি হয় বা ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে। সো দিজ আর দ্য মেইন কজ অফ হেমাচুরিয়া। এই কারণে হেমাচুরিয়া মেন হতে পারে। এছাড়া কিছু হতে পারে, যদি কেউ ভিগোরাস বা খুব হার্ড ব্যায়াম করছে, এক্সারসাইজ করছে, তাদের ক্ষেত্রে হেমাচুরিয়া হতে পারে, হার্ড এক্সারসাইজ বা ভিগোরাস এক্সারসাইজ করছে। কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে কিডনি ইনফেকশন, গ্লোমেরুলোনেফ্রাইটিস হলেও সেটা ল্যাটার স্টেজে, সেখান থেকে হেমাচুরিয়া হতে পারে। এছাড়া কিছু ক্ষেত্রে দেখা যায় যে ইনহেরিটেড কিছু ইলনেস, যেমন কারোর যদি ব্লাডের কিছু ইনহেরিটেড ইলনেস, সিকাল সেল অ্যানিমিয়া থাকে, এই সিকাল সেল অ্যানিমিয়া থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু ইউরিনে ব্লাড চলে আসে, সিকাল সেল অ্যানিমিয়া, এটা ইনহেরিটেড। এটা যদি দেখা যাচ্ছে কারোর বাবার ছিল, তার আগে তার বাবার ছিল, তার ছেলের হয়েছে, তাহলে এরকম ইনহেরিটেড ইলনেসও দেখতে পাওয়া যায়। আর কিছু মেডিকেশান,
কিছু কিছু মানুষের কিছু রোগের জন্য অনেক ওষুধ খেতে হতে পারে, যেমন ক্যান্সারের যদি কেউ ওষুধ খায়, ক্যান্সারের ওষুধ এবার বা পেনিসিলিন জাতীয় ওষুধ, এইগুলো খেলে কিছু কিছু সময় দেখতে পাওয়া যায় যে ইউরিনের সঙ্গে ব্লাড আসছে। তাহলে এইগুলো হচ্ছে, তাহলে প্রথমে যেগুলো বললাম এগুলো কমন কজ, ওইগুলো সব থেকে বেশি দেখতে পাওয়া যায়, এইগুলো কম দেখতে পাওয়া যায়। সো দিজ আর দ্য মেইন কজেস অফ হেমাচুরিয়া। এইবার আসবো পরীক্ষা নিরীক্ষা। যদি কী পরীক্ষা নিরীক্ষা করবো, যদি ট্রমা হয় তাহলে আমরা বুঝতে পারছি চোট লাগলো তারপর থেকে হচ্ছে, একটা ইউএসজি করে দেখা যেতে পারে যদি কোনো জায়গায় কোনো রাপচার করেছে কিনা বা খুব বেশি কোনো ইনজুরি হয়েছে কিনা সেখানে করা যেতে পারে। অথবা যদি রেনাল স্টোন, আমার মনে হয় সন্দেহ হচ্ছে রেনাল স্টোন, পেচ্ছাপটা আটকে যাচ্ছে, পেচ্ছাপে রক্ত পড়ছে, তখন অবশ্যই একটা ইউএসজি করলে ধরা পড়বে। যদি ইউএসজিতে ধরা না পড়ে, অনেক স্টোন আছে ইউএসজিতে ধরা পড়ে না, তাহলে স্ট্রেট এক্সরে কেউবি করলে সেখানেও আমরা দেখতে পারবো যে কোনো স্টোন আছে কিনা। তাহলে কিছু কিছু স্টোন আছে যেটা ইউএসজিতে ধরা পড়ে, আবার কিছু কিছু স্টোন আছে যেগুলো এক্সরেতে ধরা পড়ে, সেটা ইউএসজিতে ধরা পড়ে না। তাহলে দুটো পরীক্ষাই করা যেতে পারে। এরপরে যদি আমার মনে হয় কোনো টিউমার বা ক্যান্সার কোনো গ্রোথ হয়েছে, তাহলে অবশ্যই সেটাও একটা ইউএসজি করতে হবে। তাহলে ইউএসজি এখানে কিন্তু একটা বড় ফ্যাক্টর, আলট্রাসোনোগ্রাফি। তার উপরে যদি আপনি স্ক্যান করতে পারেন, এমআরআই করতে পারেন, তাহলে তো কথাই নেই। কিন্তু তাহলে ইউএসজি আমাদের একটা করে নেওয়ার দরকার, যে কী কারণে হচ্ছে। মেনলি ওইটা থেকেই 80% ডিটেকশান হয়ে যায় যে আমার কী কারণে আমার পেচ্ছাপে রক্তটা বেরাচ্ছে। অথবা কারোর দেখা যায় যে ইউটিআই হচ্ছে দীর্ঘদিন ধরে, সেখানে ইউরিনটা টেস্ট করতে হতে পারে। ইউটিআই হচ্ছে সেখানে তাহলে ইউরিন আরইসিএস করবেন, ইউরিনের একটা রুটিন টেস্ট, একটা কালচার করলে ব্যাস পেয়ে যাওয়া যাবে যে সেখানে একটা ইনফেকশন হচ্ছে, তার জন্য হচ্ছে। তো এইগুলো পরীক্ষা নিরীক্ষা, এই পরীক্ষা নিরীক্ষাগুলো করলে আমরা বুঝতে পারবো, জানতে পারবো যে কী কারণে হচ্ছে। এবার আসবো ওষুধ। আমাদের সাধারণত কী কী ওষুধ আছে, তো আমাদের হোমিওপ্যাথিতে যে মেন ওষুধ আছে তার মধ্যে হচ্ছে আর্নিকা। যদি আঘাত লেগে হয়, আর্নিকা এবং হ্যামামেলিস, এই দুটো কিন্তু খুব মারাত্মক, খুব ভালো ওষুধ। যদি আঘাত লেগে হয়, দেখা গেছে যে আঘাত লেগেছে, ট্রমা হয়েছে, তার জন্য ব্লিডিং হয়েছে তারপর থেকে, তাহলে আর্নিকা এবং হ্যামামেলিসকে ভুলবেন। আর্নিকা এবং হ্যামামেলিসের দুটোতেই আঘাতের জন্য খুব ভালো কাজ হয়। এবং হ্যামামেলিস যদি আঘাতের পরে সেই জায়গায় খুব রনেস থাকে, ব্লিডিং হচ্ছে, রনেস, ব্যথা যন্ত্রণা আছে, সেখানে হ্যামামেলিসও খুব ভালো কাজ করে। এরপরে আসবো অ্যাসিড নাইট্রিক। এই যে ওষুধগুলো আছে, অ্যাসিড নাইট্রিক খুব ভালো কাজ করে। অ্যাসিড নাইট্রিক, ফসফরাস, টেরিবেনথিনা, থুজা, মেডোরিনাম, সিপিয়া, ল্যাকেসিস, ক্রিওজোট, ক্রোটেলা স্যারিদাস, এছাড়া হ্যামামেলিস, মেডিফেলিয়াম, এরা তো রয়েছেই। তাহলে আমাদের কিন্তু ওষুধ জানলেই হবে না, ওষুধের সব সিমটমগুলো জানতে হবে, কী সিমটমে আমরা কী ওষুধ দেবো। আমি যদি সাধারণত ধরুন আর্নিকা, আমরা বুঝলাম যে আচ্ছা ট্রমা হলে দেবো, হ্যামামেলিস ট্রমা হলে দেবো। হ্যামামেলিস যে কোনো অবস্থাতেই দেওয়া যায়, হ্যামামেলিস, মিলিফোলিয়াম। হ্যামামেলিসে একটা ব্যথা থাকবে, সোরনেস থাকবে, আর মিলিফোলিয়ামে কোনো ব্যথা থাকবে না। হ্যামামেলিসের রক্তটা কালচে লাল হবে, আর মিলিফোলিয়ামের রক্তটা টকটকে লাল হবে, এই পার্থক্য হ্যামামেলিস আর মিলিফোলিয়ামের মধ্যে। এরপরে যদি দেখা যায় যে আমি অ্যাসিড নাইট্রিক দেবো, অ্যাসিড নাইট্রিক দিতে গেলে আপনার দেখতে হবে যে চিলি পেশেন্টের খুব রাগ আছে, ইরিটেবল, পেশেন্টের সঙ্গে কেউ যদি কোনো খারাপ ব্যবহার করে, সে ভবিষ্যতে তাকে দেখে নেবে, তাকে তার ক্ষতি করতে পারে, এরকম একটা তার মনোভাব আছে পেশেন্টের। তার সঙ্গে পেচ্ছাপে প্রচণ্ড দুর্গন্ধ, পেচ্ছাপে রক্ত আছে এবং প্রচণ্ড দুর্গন্ধ, ঝাঁঝালো গন্ধ আছে। তার সঙ্গে খেতে ভালোবাসে কি, ঘি, মাখন, লুচি, পরোটা, তৈলাক্ত খাবার, নুন, লবণ, এসব খেতে পছন্দ করে। এছাড়া খড়ি, মাটি, চক, চাল, এইসব খেতেও অ্যাসিড নাইট্রিক পছন্দ করে। যদি এইগুলো পান তাহলে অ্যাসিড নাইট্রিকের কথা চিন্তা করতে হবে। এরপরে টেরিবিনতে একটা পেচ্ছাপে একটা ভায়োলেট ফুলের গন্ধ বলছে। তা ভায়োলেটের গন্ধ কজন পেয়েছে না পেয়েছে কোনো ঠিক নেই, কে করে চিনবে। কিন্তু মিষ্টি গন্ধ বলতে পারেন। তার সঙ্গে জিভটা দেখবেন চকচকে জিভ, চকচকে, অ্যাজ লাইক পাইরোজেনে আমরা যেমন পাই, একদম লাল চকচকে গ্লসি জিভ যদি পান। তার সঙ্গে একটা জ্বালা যন্ত্রণা, ব্যথা রয়েছে, তার সঙ্গে রক্ত পড়ছে, তাহলে অবশ্যই টেরিবিনথের কথা চিন্তা করতে পারেন। এরপরে থুজা, দেখা গেল পেশেন্ট এসে আপনার কাছে একটা গ্রোথ নিয়ে, তার গ্রোথ আছে, মানে যা টিউমার হয়েছে, তার টিউমার দেখলেই তো থুজা দেবো না, তার জন্য হচ্ছে, সেটা বেনাইন হতে পারে, ক্যান্সারাস হতে পারে। গ্রোথটা দেখা গেলো শরীরের বাঁদিকে হয়েছে, পেশেন্ট মোটা সোটা, গণেশজির মতো,
পেশেন্টের প্রচুর ঘাম আছে, চিলি পেশেন্ট, নুন খেতে ভালোবাসে, নুন নোনতা খাবার ভালোবাসে, কাঁচা পেঁয়াজ ভালোবাসে, গায়ে সারা গায়ে আঁচিল ভর্তি। স্বপ্ন দেখে কি যে উপর দিয়ে পড়ে যাচ্ছে, আর যারা মারা গেছে তাদের স্বপ্ন দেখে মরা মানুষের। একটা ফিক্সড আইডিয়া যে আমার পেছনে কে যেন আছে, পেছনে কে ঘুরঘুর করছে, পেছনে কে রয়েছে, অন্ধকারের রাস্তা দিয়ে চললে। যদি এইসব সিমটমগুলো পান তাহলে অবশ্যই থুজার কথা মনে করবেন। মেডোরিনাম দেখতে গেলে দেখবেন যে এটাও একটা কি অ্যান্টিসাইকোটিক মেডিসিন। এখানে কোনো গ্রোথ হয়েছে, সেই গ্রোথের জন্য তার ব্লিডিংটা হচ্ছে, সেটা গ্রোথের জন্য হোক বা প্রোস্টেটিক এনলার্জমেন্টের জন্য হোক বা তার যার জন্যই হোক না কেন, তাহলে মেডোরিনাম দেবেন একটা অ্যান্টিসাইকোটিক। থুজা যেমন একটা ডিপ অ্যাক্টিং অ্যান্টিসাইকোটিক মেডিসিন, মেডোরিনামটাও তাই, একটা ডিপ অ্যাক্টিং অ্যান্টিসাইকোটিক মেডিসিন। পেশেন্ট গরম কাতর, পেশেন্টের জল তেষ্টা প্রচুর, রাত্রে উঠে উঠে জল খেতে হয়, ঘুমালে স্বপ্ন দেখে, যারা মারা গেছে মরা মানুষের স্বপ্ন দেখে, উপর দিয়ে পড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে, এরকম স্বপ্ন দেখে। খুব হার্ডিট, যে কোনো কাজকর্ম তাড়াহুড়ো করে করতে পছন্দ, অ্যাংজাইটি পছন্দ, যে কোনো জিনিস নিয়ে খুব অ্যাংজাইটি আছে, ডিজিজ নিয়ে, এই যে হচ্ছে রক্ত পেচ্ছাপ, আবার রক্ত হচ্ছে, কী ব্যাপার, বাঁচবো কি না, হয়তো বাঁচবো না, ডিজিজ অ্যাংজাইটি। কারোর কোনো খারাপ খবর শুনলে উদ্বিগ্ন হয়ে পড়ে, ভুলো মন, সব কিছু ভুলে যাচ্ছে। এর সঙ্গে সারা গায়ে যদি আঁচিল থাকে, যদি জ্বালা থাকে, বার্নিং, মহিলা হলে যদি পিরিয়ডের সময় প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, কালচে রঙের হচ্ছে, কোথাও দাগ লাগলে উঠছে না, পিরিয়ডের সময় বুকে ব্যথা হচ্ছে, এইগুলো যদি পান তাহলে আপনি মেডোরিনামের কথা চিন্তা করতে পারেন। তাহলে এইরকম সিমটম ওয়াইজ আমাদের ওষুধ দিতে হবে। এই সিমটমগুলি যদি থাকে তাহলে সেই সিমটম ওয়াইজ ওষুধ দিলে অবশ্যই আপনারা কাজ পাবেন। আর যে কোনো অবস্থাতে ওই হ্যামামেলিস মেলিফোলিয়াম, এর কথা বলবেন না। হ্যামামেলিস মেলিফোলিয়াম এগুলো কিন্তু মাদার টিনচার। আপনি কতটা কি বুঝতে পারছেন, কতটা সিমটম পাচ্ছেন, তার সঙ্গে এই হ্যামামেলিস মেলিফোলিয়াম আপনি দিতে পারেন। যে সিমটম পাচ্ছেন সেটা একটা পোটেন্সি দিলেন, সঙ্গে হ্যামামেলিস বা মেলিফোলিয়াম। যদি ব্যথা যন্ত্রণা থাকে হ্যামামেলিস, ব্যথা যন্ত্রণা না থাকলে মেলিফোলিয়াম। যদি কালচে লাল হয় হ্যামামেলিস, টকটক লাল হলে মেলিফোলিয়াম, এইগুলো সঙ্গে রাখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, যে কী কারণে আমাদের পেচ্ছাবে রক্ত আসতে পারে আর আমাদের হোমিওপ্যাথিতে কী চিকিৎসা আছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে সবার দেখার ব্যবস্থা করে দিতে পারেন। আর এখনও পর্যন্ত যদি চ্যানেলে সাবস্ক্রাইবার না হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এইরকম ইনফরমেটিভ ভিডিও আমি যখনই ছাড়ব সেগুলো পাওয়ার জন্য। নমস্কার।